কম্প্যাক্ট প্রিপারেশন সিরিজের এই ক্লাসটিকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের বহুপদী অর্থাৎ চতুর্থ অধ্যায়ের বহুপদী ও বহুপদী সমীকরণের দুইটা টাইপ দেখব। যেহেতু এটা লেকচার 1, আমরা মাত্র দুইটা টাইপ দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এবং সিকিউ কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটি টপিক। প্রথমে হলো বহুপদী হওয়ার শর্তাবলী, অর্থাৎ কী কী শর্ত মেনে চললে একটি রাশি অথবা একটি দ্বিঘাত সমীকরণ বহুপদী হতে পারবে, মানে কী কী শর্ত ফলো করে একটি রাশি তো বহুপদী হইতে পারবে এটা। আর টাইপ 2 নিশ্চয়ক ও মূলের প্রকৃতি নির্ণয়, অর্থাৎ কীভাবে আমরা নিশ্চয়কের সাহায্যে কোনো সমীকরণের মূলের প্রকৃতিটা নিয়ে আসতে পারি বা জানতে পারি। আচ্ছা, তাহলে শুরু করা যাক, চলো। তো সর্বপ্রথম আমাদের যে টাইপটি সেটি হলো বহুপদী হওয়ার শর্তাবলী। তো বহুপদী হওয়ার আমরা সাধারণত তিনটা শর্ত জানি, যে তিনটা দিয়ে সকল বহুপদী ব্যাখ্যা করা যায়। সকল ধরনের বহুপদী, অর্থাৎ আমাদের পরীক্ষায় যা যা আসতে পারে আমরা সকল ধরনের বহুপদী আমরা ব্যাখ্যা করতে পারি। এখন সর্বপ্রথম শর্ত হলো প্রতিটি পদে চলকের ঘাত, প্রতিটি পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে এখানে একটা বোঝার বিষয় আছে যে এখানে অঋণাত্মক মানে কি, এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানেটা হলো কি, এটা বোঝার দরকার আছে। তাহলে আসো আমরা একটু অঋণাত্মক পূর্ণ সংখ্যা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এখানে অঋণাত্মকের জায়গায় তো ধনাত্মক লেখা যেতে পারতো, তাই না? অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ধনাত্মক এবং অঋণাত্মকের মধ্যে পার্থক্যটা কি। এখন আমরা যদি দেখি যে ধনাত্মক সংখ্যা আর অঋণাত্মক সংখ্যাটা আসলে কি, ধনাত্মক সংখ্যা হলো ওই সব সকল সংখ্যা যেগুলোর ধনাত্মক চিহ্ন বিশিষ্ট, যেমন 1 আছে, 2 আছে, 3 আছে, এইভাবে চলতে থাকবে, তাই না? তাহলে 0 কিন্তু এখানে ধনাত্মক সংখ্যা কিন্তু 0 কাউন্ট হয় না, বুঝতে হবে। ধনাত্মক সংখ্যা কিন্তু 0 কাউন্ট হয় না। আর এইদিকে অঋণাত্মক সংখ্যা মানে হচ্ছে ঋণাত্মক চিহ্ন ব্যতীত যত চিহ্ন আছে, অর্থাৎ অঋণাত্মক সংখ্যায় 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এইভাবে সকল পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে কাউন্ট হবে। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, যে ধনাত্মকে 0টা আসে না, অর্থাৎ 1 থেকে কাউন্টিংটা শুরু হয়, আর অঋণাত্মকে কী হয়, সেখানে 0 দিয়ে শুরু হয়। আশা করি বুঝছি সবাই। এখন এখানে তার মানে পরিষ্কার, যদি আমরা লিখি 5, দেখো 5 কিন্তু একটা বহুপদী। কেন? কারণ আমরা যদি ধরো 5 কিন্তু একটা বহুপদী, আমরা যদি এইভাবে লিখি 5 কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম এক্সের পাওয়ার 0। আমাদের প্রথম শর্তে কী ছিল, প্রতিটি পদের, এই যে একটা পদ, প্রতিটি পদের ঘাত, প্রতিটি পদের চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যাবে। দেখো এখানে একটা রাশি আছে, এই রাশির এই যে একটা মাত্রই পদ আছে। এখন এই পদে একটা চলক হলো কি, এক্স, তাই না? এই রাশির একটা চলক আছে, সেটা হলো এক্স, এবং এক্সের পাওয়ার কি, 0। তাহলে আমরা তো জানি 0 একটা কি, 0 একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আসলে বুঝতে পেরেছি যে কেন 5 আমাদের বহুপদী হবে, খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে যদি আমরা দেখি 1, 2, 3, এরা কিন্তু নিজেরা নিজেদের মধ্যেই একটা বহুপদী, আর কিন্তু নিজেরা নিজেদের মধ্যেই বহুপদী। আমরা যদি লিখতাম 10 কিন্তু একটা বহুপদী হতো, কারণ কি 10কে আমরা এভাবে লিখতে পারতাম 10 × x⁴। এখানে এক্সের উপর যে পাওয়ারটা আছে বা ঘাত যা আছে, এক্স একটা চলক, এর উপর একটা ঘাত আছে 0, এবং এই 0টা কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আসলে বুঝছো তো, যার জন্য আমাদের এটাও একটা বহুপদী হবে। এখন ধরো এরকম যদি থাকে, এখন ধরো যদি এমন থাকে যে, পেজটা ক্লিয়ার করে দিচ্ছি, যদি ধরো এমন থাকে যে এক্স আছে, তাই না, 4 × x আছে, তার উপর পাওয়ার আছে ধরো 1/2। এখন বলো তো এইটা কি কোনোদিনও বহুপদী হবে? সম্ভব হবে না। কারণ কি 1/2 তো 1/2 তো একটা পূর্ণ সংখ্যা না। এটা কি একটা পূর্ণ সংখ্যা? এটা একটা পূর্ণ সংখ্যা না, এটা ভগ্নাংশ বা রেশনাল নাম্বার, তাই না? এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। তো যার জন্য আমরা এটাকে বহুপদী বলতে পারবো না। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমাদের দ্বিতীয় শর্তের দিকে যাই। আমাদের প্রথম শর্তটা হইল যে প্রতিপদের চলকের ঘাত আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে।
এখন আমাদের দ্বিতীয় যে সত্যটা সেটা হলো পদ সংখ্যা সসীম হইতে হবে। ধরো আমি একটা সমীকরণ লিখলাম এইটা ইকুয়াল টু 0। এখন ধরো এটার পদ সংখ্যা দেখো তো, পদ সংখ্যাটা কয়টা আছে? 1টা 2টা 3টা। এখানে টোটাল পদ সংখ্যা আছে 3টা। তার মানে কি এটা একটা সসীম পদ সংখ্যা না? সসীম মানে কি? যেটা গণনা করা যায়, মানে গণনার মধ্যে। অসীম মানে কি? ইনফিনিট নাম্বার, যে পদের কোনো শেষ নাই, যে পদের কোনো শেষ নেই। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের দ্বিতীয় শর্ত হলো পদ সংখ্যা গোনা যাইতে হবে, অর্থাৎ মানে গোনা যেতে হবে আর কি। আশা করি বুঝছো। আচ্ছা, আমাদের এখন তৃতীয় শর্তটা দেখি, সেটা হলো চক্রক্রমিক অন্তরীকরণ করতে থাকলে একসময় সমান শূন্য হবে। এখন ধরো আমি যদি বলি আমি এই রাশিটাকে প্রথম শর্ত দিয়ে ব্যাখ্যা করতে পারবো, এই রাশিটাকেও প্রথম শর্ত দিয়ে ব্যাখ্যা করতে পারবো, কিন্তু দেখো এই রাশিটা এই 3টা রাশিকে আমি প্রথম শর্ত দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। কারণ কি? এখানে কিন্তু ফাংশন আছে, তাই না? এখানে কি একটা ফাংশন আছে, এখানেও একটা একটা ফাংশন আছে, তাই না? তাহলে এইখানে কিন্তু আমি এটা চাইলে বহুপদী ব্যাখ্যা করতে পারতাম। কিভাবে ব্যাখ্যা করতে পারতাম? যে এখানে 3টা পদ আছে, 3টা পদের প্রত্যেকটা পাওয়ারই বা ঘাতই কি আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, যার জন্য এটাকে আমি কি বলতে পারতাম? যে এটা বহুপদী। কিন্তু এইটাকে আমি বহুপদী বলতে পারতাম না। কারণ কি? এখানে দ্বিতীয় নম্বরে যে রাশিটা, সেটা আমাদের ভগ্নাংশ বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা নাই, ভগ্নাংশ আছে ঘাত হিসাবে। এইখানে যদি ঠিক থাকে, কিন্তু এখানে কিন্তু ঠিক নাই। এটাকে আমরা কি লিখতে পারতাম বলো তো? 1/x-কে আমরা লিখতে পারতাম x ইনভার্স 1। তো এটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইল না? যার জন্য এইটাকে কিন্তু আমরা বহুপদী বলতে পারবো না। যদি এই রাশির একটা পদও যদি প্রথম রুলকে ফলো না করে, তাহলে আমি পুরা রাশিটাকেই বহুপদী বলতে পারবো না। আশা করি বুঝছো। তাহলে আসো আমরা 3 নাম্বার রুলের ব্যবহারটা দেখি। 3 নাম্বার রুলের ব্যবহার আমরা কখন করতে পারবো? যখন আমাদের প্রথম ও দ্বিতীয় শর্ত দিয়ে ব্যাখ্যা করা যাবে না। যেমন ধরো sin x, ln x, e⁻x, এই 3টাকে কিন্তু আমরা চাইলেই প্রথম রুল দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তাহলে আসলে এগুলোকে কীভাবে ব্যাখ্যা করতে হবে? তৃতীয় রুলটা দিয়ে আমরা ব্যাখ্যা করব। অর্থাৎ কোনো চক্রক্রমিক যদি কোনো রাশি বা পদের চক্রক্রমিক অন্তরীকরণ করতে থাকলে একসময় শূন্য হয়, তাহলে সেটা বহুপদী হবে। বহুপদী হবে। তাহলে আসো আমি যদি চক্রক্রমিক, তোমরা জানো চক্রক্রমিক ডিফারেন্সিয়েশন মানে কি? যে বারবার অন্তরীকরণ করলে, ধরো আমি যদি sin x-কে অন্তরীকরণ করি, তাহলে আমাদের কী পাবো? তাহলে আমরা পাবো cos x। আবার যদি আমরা d/dx cos x-কে ডিফারেন্সিয়েট করি, তাহলে পাবো কি? মাইনাস sin x। সেম ওয়েতে আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে থাকি, এটা কখনোই 0 আসবে না। তার মানে কি? sin x এর চক্রক্রমিক ডিফারেন্সিয়েশন নাকি বারবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি, বারবার ডিফারেন্সিয়েট করলেও এটা শূন্য আসবে না। এটা সেম একটা মান একটার পর একটা চলতে থাকবে, যার জন্য এটাকে আমরা কি বহুপদী বলতে পারবো না, মানে এটা কি বহুপদী নয়। এখন আসলে যদি আমি ln x-কে করতাম d/dx, তাহলে কি হইতো? 1/x হইতো। তুমি যদি আবার 1/x-কে ডিফারেন্সিয়েট করতা, তাহলে দেখতা এখানে আসতে হলো, এখানে চলে আসতো মাইনাস এক্স ইনভার্স 2 চলে আসতো। এটাকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েট করো, এইভাবে সেম ওয়েতে চলতেই থাকবে, কখনো 0 আসবে না। যার জন্য এটাও ln x একটা বহুপদী নয়। সেম ওয়েতে e⁻x-কে তুমি যতবারই ডিফারেন্সিয়েট করবা, exই আসতে থাকবে, 0 আসবে না। যার জন্য এটা একটা বহুপদী নয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এই ফাংশনগুলোকে, ম্যাথমেটিক্যাল ফাংশনগুলোকে কীভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আসো আমরা সামনের স্লাইডে যাই। আচ্ছা, এখন আসো আমরা দেখব টাইপ 2, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের প্রায়শই এমসিকিউতে এসে থাকে। তাহলে যদি আমি শুরু করি, নিশ্চয়কটা আসলে কি? তো ফার্স্টে নিশ্চয়ক জানার আগে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ সম্পর্কে দেখতে হবে। দ্বিঘাত সমীকরণে একটি আদর্শ সমীকরণ হলো
আমি নিলাম a ইন্টু এক্স টু দি পাওয়ার 2 প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ধরো আমি এটাকে একটা আদর্শ সমীকরণ ধরে নিই, বা এটাকেই বলে হলো দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ। তাহলে এখান থেকে আমরা যদি চাই বলতো, আমরা এখান থেকে চাইলে কি এক্সের মানটা নির্ণয় করতে পারবো না? এখানে মূল কি বলতো, এই যে সমীকরণের মূল বা রুট যেটাকে বলি মূল, তাই না? এই মূল সমাধানের প্রক্রিয়াটা আমরা ছোটবেলায় দেখেছি যে এক্স, এই এক্স হবে মূলত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে হবে কি 2a, তাই তো? এখন এইখান থেকে আমরা এই যে অংশটুকু আছে না, এই অংশটুকুকে আমরা বলি হলো, এই যে হাইলাইট করে অংশটুকুকে বলি আমরা হলো নিশ্চয়ক। অর্থাৎ এই নিশ্চয়ককে আমরা নিশ্চয়ক কেন বলি এটাকে? কারণ এটা সমীকরণের মূলের প্রকৃতি নিশ্চিত করে, যার জন্য এটাকে আমরা নিশ্চয়ক বলি। তাহলে নিশ্চয়ককে আমরা হলো ডিতে প্রকাশ করি। তাহলে আমরা চাইলে ডি লিখতে পারি, অতএব ডি ইজ ইকুয়াল টু, ডি মানে কি নিশ্চয়ক, বি স্কোয়ার মাইনাস 4ac। এই ডি এর উপরই নির্ভর করে যে আসলে আমাদের মূলের প্রকৃতি কীরূপ হবে। করে বুঝতে পারছো? তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে ডি এর শর্তগুলো দেখে নিই। যেমন ডি লেস দেন 0 হইলে কি হবে মূলের প্রকৃতি, ডি ইকুয়াল টু 0 হইলে কি হবে, আবার ডি গ্রেটার দেন 0 হলে কি হবে। আশা করি এই তিনটা শর্ত আমরা শিখতে পারবো। আচ্ছা দেখো, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে যে কীভাবে মূলের প্রকৃতিটা আমরা নিশ্চয়কের সাহায্যে ডিফাইন করতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি দেখো এই বি স্কোয়ার মাইনাস 4ac মানে ডি, তাই না? এইটুক মানে তো ডি, তাই না? এইটুক মানে কি ডি, তাই তো? তাহলে এই ডি ইজ লেস দেন গ্রেটার দেন যদি 0 হয়, অর্থাৎ 0 থেকে যদি বড় হয়, তাহলে মূলের প্রকৃতি কি হবে? মূলদ্বয়ের প্রকৃতি হবে বাস্তব ও অসমান। কি বাস্তব ও অসমান? কেন বাস্তব হবে আর কেন অসমান আমরা সবই ব্যাখ্যা করবো, আগে করে নিই। পরে আছে হলো পরের শর্ত হলো যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয়, মানে নিশ্চয়ক সমান যদি 0 হয়, তাহলে মূলদ্বয় হবে বাস্তব, মূলদ ও সমান। স্বাভাবিকভাবেই যদি সমান চিহ্ন থাকে সমান হবে, এটা খুবই মনে রাখা, খুবই ইজি। আর কেন বাস্তব হবে এটা আমরা দেখব। এরপরে 3 নাম্বারটা যদি দেখো তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 3ac মানে ডিটা, এটা মানেই তো ডি, তাই না? এই ডি যদি লেস দেন 0 হয়, তাহলে মূলদ্বয় হবে জটিল। এই জটিল এখানে লেখা যায় জটিল বা কাল্পনিক বা অসমান বলা যায়, এখানে বলা যায় হলো অবাস্তব। তাহলে এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই জটিল মানেই হলো, অর্থাৎ যদি নিশ্চয়কটা 0 থেকে ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক মান আসে, তাহলে কিন্তু আমরা এই মূলদ্বয়ের প্রকৃতি হবে জটিল বা কাল্পনিক বা অবাস্তব, যেটাই বলি তিনটাই একই মিন করে। আর অসমান তো বোঝোই। দেখো অসমান মানেটা আমি প্রথমে ব্যাখ্যা করি। যদি ইকুয়াল না থাকে, অর্থাৎ ডি ইকুয়াল টু 0 না হয়, তাহলে সব ক্ষেত্রে অসমান একটা কমন থাকবে। ডি ইকুয়াল টু যদি 0 না হয় তাহলে অসমান থাকবে। দেখো এখানে লেস দ্যান ছিল তাও অসমান হয়েছে, গ্রেটার দ্যান ছিল তাও অসমান হয়েছে। তার মানে অসমান একটা কমন সাফিক্স, না কমন, এটা কিন্তু একটা কমন ওয়ার্ড, তাই তো? আচ্ছা, এখানে তাহলে দেখো যদি অসমানটা কিন্তু কমন, এখানে শুধু সমান হবে কখন? যখন ইকুয়াল টু 0 হবে ডি। আর বাস্তব আর অবাস্তব কখন হবে? এখানে তুমি জটিলের জায়গায় কিন্তু অবাস্তব লিখতে পারতা, তাই না? অবাস্তব লিখতে পারতা। এখন আচ্ছা, আমাদের এই লাইনটা আপাতত লাগবে না, ঠিক আছে? আমরা এটা পরবর্তীতে দেখব। এই লাইনটা আপাতত আমাদের লাগবে না, আচ্ছা, এই লাইনটা লাগবে না। আচ্ছা, তাহলে অবাস্তব হবে, তাই না? আচ্ছা, এখন আসো যে অবাস্তব কেন হইল এখানে আর বাস্তব কেন হইল? এখানে দুইটা কারণ আছে। ফার্স্ট কারণ হলো যে বাস্তব হওয়ার কারণটা কি? দেখো যদি ডি লেস দেন 0 হয়,
তার মানে কি ডি এর মান ঋণাত্মক, তার মানে কি এখানে মানটা কি ঋণাত্মক আসবে। এখানে মানটা কি ঋণাত্মক আসবে, তাই না? আর যদি এটা গ্রেটার দেন হইতো, তাই না, গ্রেটার দেন হইতো, তাহলে কি ধনাত্মক আসতো। বুঝছো? এখন ঋণাত্মক মান এখানে দেখো, যদি আমি একটু পিছনে যদি যাই দেখো এখানে কিন্তু দেখো রুটের মধ্যে মানটা ছিল না, এখানে ডি কি রুটের মধ্যে ছিল না, রুটের মধ্যে এখানে যদি আমি ডি এর মানটা মানে বা বি স্কোয়ার মাইনাস 4ac মানটা ঋণাত্মক আসে, আর রুটের মধ্যে যদি দেখো রুটের মধ্যে যদি মাইনাস মান চলে যায়, ধরো -1 আসছে, তাহলে এটি কি একটা কাল্পনিক বা অবাস্তব মান না? তোমরা জটিল সংখ্যা চ্যাপ্টারটি কিন্তু অলরেডি পড়ে আসছো যে এটা একটা অবাস্তব মান, তাই না? এটা অবাস্তব মান, এটা কি সম্ভব না, কারণ রুটের মধ্যে কখনো মাইনাস থাকতে পারে না। আর থাকলেও এটা তোমরা জটিল সংখ্যা শিখছো, এটা থাকলেও আমরা এটা কি আইতে প্রকাশ করি, তাই না? এটা জটিল সংখ্যা অধ্যায়ের টপিক, অর্থাৎ 3য় অধ্যায়ের টপিক। আশা করি বুঝছো। এখন এটা হলো কথা যে বাস্তব হওয়ার এখানে কারণ হলো যে এই দুই ক্ষেত্রেই কিন্তু ঋণাত্মক মান আসতেছে না, ডি এর মান পজিটিভ, ডি পজিটিভ, তাই না, ডি পজিটিভ। আর এখানে কি বলতো, ডি নেগেটিভ। এখন আসো এই লাইনটা আমরা একটু শিখি। দেখো যদি এ বি সি মূলদ হয়, বুঝছো, মানে এ সমীকরণে এ বি সি তিনটা যদি মূলদ হয়, এটা মূলদ হয় এবং ডি পূর্ণবর্গ হয়, অর্থাৎ ডি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা, যেগুলোকে বর্গ আকারে প্রকাশ করা যায় হলে মূলদয়, তাই না? যদি হয় তাহলে মূলদয় হবে কি মূলদ এবং অসম। এটা আমাদের তেমন একটা লাগবে না, কলেজের পরীক্ষাগুলোতে লাগতে পারে, তবে আমাদের তেমন একটা লাগবে না, এটা মানে বোর্ডে তেমন খুবই কম লাগে আর কি। তবে যদি মনে রাখতে পারো ভালো যে পূর্ণবর্গ হলে যদি ডি পূর্ণবর্গ হয়, মূলদয় হবে মূলদ আর অসম। আসলে বুঝছো? আর এটা অবশ্যই এই ক্ষেত্রে যদি মূলদ হয় তাহলে অবশ্যই এটা পূর্ণবর্গ হইতে হবে আর কি, ডি এর মান। আচ্ছা তাহলে চলো এই রিলেটেড কিছু আমরা ম্যাথ দেখে ফেলি। আচ্ছা দেখো, আমাদের প্রথম ম্যাথটা হলো যশোর বোর্ড 21-এর একটা ম্যাথ, আর এটা দিনাজপুরেও যদি আসছে, দিনাজপুর বোর্ডেও আসছে, এটা কত বেশি আসে এই ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো দেখবা অধ্যায় টেস্ট পেপার যদি খুলে দেখো, প্রত্যেকটা ম্যাথই দেখবা এই অধ্যায় থেকে, মানে এই টপিক থেকে আসছে কত। আচ্ছা এখন আসো, এখানে বলছে একটা সমীকরণ দেওয়া আছে, তাই না? এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে বলছে। এখন তোমাদের একটু মনে করে দিই, এখানে মূলত কি দেখো, আমাদের আদর্শ সমীকরণ ছিল হলো ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 ছিল, তাই না? তাহলে এখানে এটা ছিল কিসের সহগ বলো তো? তাহলে আমাদের এখানে a ছিল x² এর সহগ, b ছিল x এর সহগ, আর c তো তোমার ছিল ধ্রুবক পদ, অর্থাৎ x ব্যতীত পদ, বা আমরা বলতে পারি কি ধ্রুব পদ। আশা করি বুঝছো। তাহলে এখানে কিন্তু আমি আচ্ছা তাহলে এটা আমি বক্স করে দিলাম। আচ্ছা তাহলে এটা একটা কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ছিল। যে আমাদের এ ছিল হলো x² এর সহগ, বি ছিল আমাদের x এর সহগ, আর সি এখানে কি ছিল এই সমীকরণে x ব্যতীত পদ বা ধ্রুবপদ। তাহলে চলো এখান থেকে আমরা কি নির্ণয় করবো বলতো, যেহেতু মূলের প্রকৃতি বললেই চোখ বন্ধ করো, এখানে নিশ্চয়কটা বের করবো আগে। নিশ্চয় কি ডি এর মান, তাই না? নিশ্চয়কটা কি ডি এর মান, আচ্ছা ডি এর মান, তাই না? একটু অন্য কালি দিয়ে লিখি আমি এখানে, নিশ্চয়কটা কি ডি এর মান। এখন ডি কি ছিল b² মাইনাস 4ac। এখন বিটা কত ছিল এখানে বলো তো, বি কি হবে বলো তো? এই যে দেখো বিটা ছিল কি x এর সহগ, তাই না? তাহলে এখানে x এর সহগ এই সমীকরণে কি আছে দেখো তো, x এর সহগ আছে কত 1, এর উপর স্কোয়ার যাবে -4 ইন্টু এ কি আছে, এ কি হবে x² এর সহগটা হবে এ, তাহলে x² সহগ হচ্ছে 1 লিখলাম,
সিটাও আছে এখানে 1, তাহলে এই তো। তাহলে কি হলো, এখানে যদি ক্যালকুলেশন করি আমরা -4, এখানে আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি দাঁড়াবে, মান দাঁড়াবে হলো গিয়ে -3 <0, অর্থাৎ এটা কিন্তু 0 থেকে লেস, তাই না? তাহলে এখানে উত্তরটা আমরা, যেহেতু এটা -3টা 0 থেকে ছোট, তাই আমরা লিখবো <0। আশা করি বুঝছো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, আমরা কিন্তু এখানে লিখতে পারবো, আচ্ছা তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারবো যে সমীকরণটা ছিল x² + x + 1 সমীকরণের মূলদয়ের প্রকৃতি হবে কি, আমরা আগে শিখছি, দেখো আগে স্লাইডে কিন্তু আমরা দেখছি, দেখো আমাদের যদি 0 থেকে ছোট আসতো ডি এর মানটা, তাহলে কি হতো, জটিল এবং অসমান। তাহলে এইটাই আমরা এখানে লিখব, প্রকৃতি হবে জটিল বা অবাস্তব, যেটাই তুমি বলো, জটিল ও অসমান। বা তুমি জটিলের জায়গায় চাইলে অবাস্তবও লিখতে পারতো। এটাই আমাদের অ্যান্সার। p = q = 1 হলে একটা সমীকরণ দেওয়া আছে 1/x + 1/p - x = 1/q। সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করতে বলছে। আগের মতোই অনেকটা, যদি আমরা আগের ম্যাথটা লক্ষ্য করি, আগের ম্যাথটা কিন্তু এরকম একটা সমীকরণ দেওয়া ছিল, কিন্তু সেটা আদর্শ আকৃতি নেওয়া ছিল। আমরা কিন্তু আদর্শ সমীকরণের সংজ্ঞা পড়েছি, মানে আদর্শ সমীকরণ দেখেছি যে আদর্শ সমীকরণের গঠনটা অনেকটা এরকম, কিন্তু এইখানে গিভেন যে সমীকরণ আছে এখানে কিন্তু আদর্শ আকৃতিতে নাই। তাহলে আমাদের এখানে কাজ হলো আমাদের এটা সর্বপ্রথম আদর্শ আকৃতিতে নিয়ে। তাহলে চলো আমরা ফার্স্ট অফ অল আমরা এটার আদর্শ আকৃতিতে নিয়ে যাই। এখানে আছে 1/x + 1/p - x = 1/q। এখান থেকে যদি আমরা মানগুলা বসাই দিই, p এর মানও এখানে 1 আছে, q এর মানও 1 আছে, তাহলে কিন্তু এখানে আমরা পাই এখানে কিন্তু আবার মানটা বসাই দিতে পারি, তাই না? এখানে কিন্তু আমরা মানটা বসাই দিতে পারি। মান যদি বসাই দিই তাহলে এখানে হয়ে যাবে 1, এখানেও হয়ে যাবে কি 1, এখানেও হয়ে যাবে 1। আচ্ছা, তো যদি এর পাশে আমরা পরে করি, আচ্ছা এখানে হয়ে যাবে, তখন দেখো এখানে কিন্তু এটাই বেশি নিয়ে যাচ্ছি। আচ্ছা দেখো এখানে কিন্তু এই এক্সটা আর এক্সটা কাটাকুটি যায়, তাই না? তাই তো। আর আমরা যদি এরপরে আড়াআড়ি গুণ করি, তাহলে এখানে পাবো হলো x × 1 - x = 1। এর পরবর্তীতে যদি লিখি x - x² = 1। আমরা এখন দেখো আমাদের কিন্তু অনেকটা কাছিয়ে গেছে, আমাদের ইচ্ছা হলো এই আকৃতিতে আনা, তাই না? আমাদের টার্গেট হলো এই আকৃতিতে আনা। তাহলে দেখো আমরা যদি 1টা সবগুলো যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে মানটা অনেকটা এরকম দাঁড়াবে, যে এখন আমাদের কাজ হবে হলো, দেখো আমাদের কিন্তু প্রথম পদের আগে মাইনাসটা কিন্তু ভালো দেখায় না। আমরা কিন্তু চাইলে উভয় পাশে একটা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, উভয় পাশে গুণ করে দিই, তাহলে কিন্তু এখানে -1 দিয়ে যদি উভয় পাশে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের সমীকরণটা আদর্শ আকৃতিতে চলে আসবে।
আশা করি বুঝছো। এখন আসো আমরা পরবর্তীতে করি। এখন কিন্তু আমাদের এই আদর্শ সমীকরণ থেকে এখন আমাদের প্রাপ্ত সমীকরণ দেখো আমরা চাইলে লিখতে পারি। আচ্ছা, আমরা নেক্সট পেজে চলে যাই। এখন দেখো আমাদের প্রাপ্ত সমীকরণ কি? প্রাপ্ত সমীকরণ কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝছো। এখন এখান থেকে আমরা কি বের করবো? নিশ্চয়ক বের করবো, তাই না? নিশ্চয়ক আমরা ডি দিয়ে প্রকাশ করি। নিশ্চয়ক ইজ ইকুয়াল মানে ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি এর মানটা কত আছে দেখো বলো তো। বি মানে কি? বি হলো কি এক্স এর সহগ, তাই না? এক্স এর সহগ এখানে বলো তো কত আছে সমীকরণে? -1। আবার এটা কত বলো তো? এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা, এক্স স্কোয়ারের সহগ, তো এক্স স্কোয়ারের সহগটা হলো 1, তাই না? আচ্ছা, এরপরে সি হলো কি? ধ্রুবপদ, যেটা হলো 1। আমরা এখন যদি এখানে মানগুলো বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নিশ্চয়ক আমরা পেয়ে যাব। -3, এবং এই -3টা কিন্তু কি 0 থেকে ছোট। তাহলে এখানে আমরা কিন্তু লিখতে পারি, আমরা কিন্তু এখান থেকে লিখতে পারবো যে অতএব মূলের প্রকৃতি হবে অবাস্তব ও অসমান। এটাই হবে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝছো। এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা 3 নাম্বার ম্যাথ। এটা ঢাকা বোর্ড 21-এর সৃজনশীল কতে। এই টাইপের ম্যাথ ম্যাক্সিমামই আসে হলো ক নাম্বারের প্রশ্নগুলোতে আসে আর এমসিকিউতে আসে। তাহলে দেখো এখানে কে এর মান কত হলে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটির মূলগুলো বাস্তব এবং সমান হবে। এখন তোমরা পড়েছো না বলো তো? সমীকরণ বাস্তব এবং সমান হওয়ার শর্ত কি ছিল? দেখো আমরা কিন্তু জানি যে মূলদ্বয় বাস্তব এবং সমান হতে হলে কি হতে হবে বলো তো? অবশ্যই ডি ইকুয়াল টু এত হতে হবে, তাই না? আমরা এটা তো শিখেছি যে মূলগুলো বাস্তব সমান হইতে হয়। তাহলে কি অবশ্যই নিশ্চয়কের মান 0 হইতে হবে। তাহলে দেখো এই সমীকরণ থেকে ফার্স্ট আমরা যদি নিশ্চয়কের মানটা নির্ণয় করব, নিশ্চয়ক ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। মানগুলো বসিয়ে দিব। বি স্কোয়ারের মান আছে হলো -k+2, মানে বি এর মান আছে -k+2, এটাকে ব্র্যাকেট দিয়ে দিব। -4 ইন্টু a আছে হলো k-1 ইন্টু সি আছে 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? আমি যদি এখানে লিখি আমি কিন্তু সূত্রে ফেলাই দিতে পারি, তাই না? a+b হোল স্কয়ারের সূত্রে ফেলাই দিতে পারি। তাহলে এরকম আসবে +4। এখানে কি আসবে বলো তো? 16 হয়ে যাবে, তাই না? দেখো আমি যদি এখানে বলি, এখানে কিন্তু h4 আর h4 গুণ হয়ে যাবে, তাই না? h4 আর h4 গুণ হয়ে যাবে 16। তাহলে আমি ডাইরেক্ট মানটা বসাই দিই, 16 ইন্টু কে প্লাস 16। আচ্ছা, এখন যদি এরপরে লিখি তাহলে লিখতে পারবো এখানে যে দেখো এরপরে যদি সমীকরণটা সমাধান করি তাহলে এখানে আছে 4টাকে, এখানে আছে 16টাকে, হয়ে যাবে বলতো কত? এখানে কিন্তু বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে থাকবে হলো 12কে, আর এখানে আছে 4টা, এখানে আছে 16, তাহলে এখানে হয়ে যাবে হলো 20, তাই তো?
আচ্ছা, এরপর যদি করি আচ্ছা, দেখো এখন আমরা অন্য পেজে চলে যাই। এই পেজ লিখে ফেলেছি, আমরা অন্য একটা পেজে চলে যাই। আচ্ছা দেখো, এখন আমরা একটা সমীকরণ পেয়েছি, তাই না? তাহলে সমীকরণ থেকে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি ডি ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখানে ডি এর আগে থেকে ডি এর কত মান পেয়েছিলাম সেটা লিখে ফেলে। দেখো আমরা ডি এর মানটা কত পেয়েছিলাম, এখানে কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20, তাই না? এখানে এটা লিখবো কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কে এর মানটা সমাধান করে বের করবো, তাই না? তাহলে এখান থেকে যদি কে এর মানটা বের করি তাহলে মিডল টার্ম করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা করতে পারি কিন্তু 10k মাইনাস 2k প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কে কমন নিতে পারি, এখান থেকে -2 কমন নিতে পারি। এগুলো কিন্তু সিম্পল ক্যালকুলেশন, তাই না? প্রশ্ন মতের পর যা করতেছি সবই কিন্তু সিম্পল ক্যালকুলেশন। এখন দেখো আমরা চাইলে এখানে কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি যে হয়, তাই না? এখন আমরা সমীকরণ কিন্তু সমাধান করে ফেলেছি। এখন লিখবো হয় কে মাইনাস 10 ইকুয়াল টু 0 হবে। সেখান থেকে আমরা কে এর মানটা পাবো কে ইকুয়াল টু 10, অথবা কে মাইনাস 2 ইকুয়াল টু 0 বা কে ইজ ইকুয়াল টু 2। এখান থেকে আমরা নিচে লিখতে পারি, আমরা কিন্তু লিখতে পারি এখানে যে কে এর, অতএব কে এর নির্ণেয় মান দশ এবং 2। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছো। দেন আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকলো। আমাদের দেখা হতে পারে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে।